আচ্ছা, আমাদের সমাজটা আসলে চলে কিভাবে? কে চালায় এটাকে? একদিকে আছে টাকা পয়সার দুনিয়া, বড় বড় কোম্পানি, আর অন্যদিকে আছে ক্ষমতা, আইন কানুন। তো এই চিরকালের যে লড়াইটা, অর্থনীতি বনাম রাজনীতি, আজ আমরা এর একদম ভেতরে ঢুকে দেখব। প্রশ্নটা শুনলে মনে হবে খুবই সোজা, তাই না? যে কে বেশি শক্তিশালী। কিন্তু এর উত্তরটা কিন্তু অত সহজ নয়। আসল ক্ষমতাটা কার হাতে? যার কাছে টাকা আছে, যে সম্পদ তৈরি করে তার, নাকি যে আইন বানায়, নিয়ম কানুন ঠিক করে দেয় তার? চলুন তাহলে আর দেরি না করে এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো একদিকে হলো অর্থনীতি, মানে সোজা কথায় টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, উৎপাদন, এই সব কিছু। আর অন্যদিকে আছে রাজনীতি, মানে ক্ষমতা, সরকার, আইন কানুন। একজন হলো সমাজের ইঞ্জিন, আরেকজন চালকের আসনে। দুটোই কিন্তু অসম্ভব শক্তিশালী। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সেই দিকটা দেখি যারা মনে করেন যে দিন শেষে টাকাই সব, মানে অর্থনৈতিক শক্তিই আসল শক্তি। দেখা যাক তাদের যুক্তিগুলো কি কি। এই ভাবনার মূল কথাটা হলো যে কোনো সমাজের ভিত্তি বা ফাউন্ডেশনটাই হলো তার অর্থনীতি। ভাবা যেতে পারে একটা বাড়ির মতো। ভিত্তিটা যদি অর্থনীতি হয়, তাহলে তার ওপরের দেয়াল, ছাদ, মানে আইন, সংস্কৃতি, সরকার সবকিছুই ওই ভিত্তির ওপরেই দাঁড়িয়ে থাকে। সোজা কথায়, যার হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ, সমাজটা তারই কথায় ওঠে বসে। তো এই পক্ষের যুক্তিগুলো কি? এক, একটা দেশ চালাতে যে বিশাল টাকা পয়সা লাগে সেটা আসে কোত্থেকে? অর্থনীতি থেকেই তো। দুই, সমাজে কে ওপরে উঠবে, কে নিচে থাকবে, কার কত সুযোগ, এই পুরো সামাজিক কাঠামোটা কিন্তু অর্থনৈতিক অবস্থার উপরই অনেকাংশে নির্ভর করে। আর ৩ নম্বর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক শক্তি দিয়ে রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করা যায়। যেমন ধরুন, বড় বড় কোম্পানিগুলো সরকারের ওপর চাপ সৃষ্টি করে, নিজেদের সুবিধামতো আইন পাশ করিয়ে নেয়। এই যে প্রভাব খাটানো, একেই লবিং বলা হয়। কিন্তু সব গল্পেরই তো একটা অন্য দিক থাকে, তাই না? এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এই পক্ষের লোকেরা বলেন, অর্থনীতি যতই ক্ষমতা দেখাক না কেন, আসল খেলাটা কিন্তু রাজনীতির মাঠেই খেলতে হয়, আর সেই মাঠের নিয়মকানুনও রাজনীতি ঠিক করে দেয়। এই ভাবনাটা হল রাজনীতি শেষ কথা বলে, কারণ নিয়মকানুন তো তারাই বানায়। সরকার যদি মনে করে তারা মাত্র একটা আইন এনে পুরো অর্থনীতির চেহারাটাই পাল্টে দিতে পারে, তার মানে চূড়ান্ত ক্ষমতাটা কিন্তু রাজনীতির হাতেই। আচ্ছা, রাজনীতি কিভাবে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে? প্রথমত আইন কানুন। সরকারই ঠিক করে দেয় কোনটা বৈধ ব্যবসা, কোনটা অবৈধ। দ্বিতীয়ত ট্যাক্স আর ভর্তুকি। সরকার চাইলে কোনো একটা ইন্ডাস্ট্রির উপর বেশি ট্যাক্স বসিয়ে তাকে দাবিয়ে দিতে পারে, আবার অন্য কোনোটাকে ভর্তুকি দিয়ে এগিয়েও দিতে পারে। আর সবশেষে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, মানে ধরুন রাস্তাঘাট, বন্দর, স্কুল, কলেজ, এগুলো ছাড়া তো অর্থনীতি অচল। আর এই সবকিছু তৈরির সিদ্ধান্ত কিন্তু রাজনীতিই নেয়। তাহলে কি দাঁড়ালো? এটা কি শুধুই একটা হার-জিতের লড়াই? একজন জিতবে আর একজন হারবে? ব্যাপারটা হয়তো অতটা সাদা-কালো নাও হতে পারে। চলুন এবার একটু অন্যভাবে ভাবি। দেখি এই দুটো শক্তি আসলে কিভাবে একে অপরের ওপর নির্ভর করে চলে। মানে আসল প্রশ্নটা কে জিতবে তা নয়, বরং আসল কথাটা হলো এরা একে অপরকে কিভাবে প্রভাবিত করে। এরা যেমন একে অপরের প্রতিদ্বন্দ্বী, তেমনি আবার সহযোগীও। সম্পর্কটা অনেকটা ডুয়েট নাচের মতো, যেখানে দুজনকেই তাল মিলিয়ে চলতে হয়, না হলে পুরো পারফরমেন্সটাই নষ্ট। এই যে দেখুন, সম্পর্কটা পুরোপুরি দেওয়া নেওয়ার। রাজনীতি অর্থনীতিকে কি দেয়? স্থিতিশীলতা, আইন কানুন, যা ছাড়া কোনো ব্যবসাই চলতে পারে না। আবার অর্থনীতি রাজনীতিকে কি দেয়? ট্যাক্স বা রাজস্ব, যেটা দিয়ে দেশ চলে। আবার অর্থনীতি যখন চাকরি তৈরি করে, তখন মানুষের সমর্থনও সরকারের দিকে যায়। বুঝতেই পারছেন, এটা একটা চক্রের মতো যা চলতেই থাকে। বেশ, এতক্ষণ তো অনেক আলোচনা হলো। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই জটিল সম্পর্কের সার কথাটা কি? বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে। অর্থনীতি হলো একটা গাড়ির ইঞ্জিন, যা গাড়িটাকে চলার শক্তি দেয়। আর রাজনীতি হলো সে গাড়ির স্টিয়ারিং হুইল, যা ঠিক করে দেয় গাড়িটা কোন দিকে যাবে। ইঞ্জিন ছাড়া গাড়ি অচল, আবার স্টিয়ারিং হুইল ছাড়া গাড়িটা দিশাহীন। কাজেই একটা ছাড়া আরেকটা একেবারেই অসম্পূর্ণ। আর এদের সম্পর্কটা হলো ক্ষমতার একটা নিরন্তর ভারসাম্যের খেলা। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক।
আজকের এই টেকনোলজি আর গ্লোবালাইজেশনের যুগে যখন সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে তখন অর্থনীতি আর রাজনীতির এই ক্ষমতার ভারসাম্য কি হবে? এটা কি এভাবেই থাকবে, নাকি আমরা সম্পূর্ণ নতুন কোনো সমীকরণ দেখতে পাব ভবিষ্যতে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না?